অচেনা জায়গা, অফবিট রিসর্ট, প্রাইভেট বিচ, সাউন্ডস টু গুড টু বি ট্রু। চলো ঘুরে আসি। হানিমুন কাপলদের জন্য বেশ লোভনীয় জায়গা হতে পারে। এই বেলা এখান থেকে পালানোই ভালো। মধ্যবিত্তের মরিশাস, একটুও বাড়িয়ে বলছি না। হাতের কাছে, বাড়ির পাশে কয়েক ঘন্টার ড্রাইভ, আর ওড়িশার জগৎসিংপুরে পৌঁছলেই তোমরা খুঁজে পাবে সিয়ালি সি বিচ। আর এই সি বিচেই আছে আনভি অ্যাগ্রো বিচ রিসর্ট, যে রিসর্টটা যে কোনো বিচ রিসর্টের চেয়ে আলাদা। কেন বলছি সেটাই তোমরা দেখবে এই ভ্লগে। কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই পাশের রাজ্য উড়িষ্যার প্রায় সব বিচই একদিনে বাঙালি চষে ফেলেছে। পুরী, গোপালপুর বা চাঁদিপুর তো এভারগ্রিন। অফবিটের তালিকায় নতুন জুড়েছে ডুবলাগড়ি, বাগদার মতো নাম। ভারতের ম্যাপে পূর্ব উপকূলের দিকে তাকালে আর বোধহয় সত্যিই কোনো সমুদ্র সৈকত বাকি নেই। তবু কেন কে জানে এতদিন বাঙালির চোখেই পড়েনি আনভি নামটা। এই বিচেই আছে এমন এক রিসর্ট যা মধ্যবিত্তের কাছে মরিশাসের স্বপ্নপূরণ। এসি কটেজে থাকা, ঝাউবনে দোলনা, বিচে ক্রিকেট, কিংবা দুপুরের মেনুতে সি ফিশ। শহুরে ব্যস্ততা থেকে পালাতে চাইলে এই বর্ষায় একটা উইকেন্ডে আর কি চাই। হ্যালো বন্ধুরা, এই পর্বে তোমাদের বলবো আনভি বিচ রিসর্টের গল্প। শুধু স্কিপ না করে ভিডিওটায় শেষ পর্যন্ত সঙ্গে থেকো কিন্তু। আমরা এখানে যে অ্যাটিক কটেজগুলো আছি তার বাইরে এত সুন্দর এই হ্যামকগুলো করা আছে, কিন্তু সত্যি বলতে কি এরম জায়গায় এলে আমার মতো লোকেদের এই দোল খেয়ে আর আধশোয়া হয়েই সময় চলে যাবে। এখানে আমরা আছি অ্যাটিক কটেজে, আর এই প্রপার্টিতে অনেক রকম থাকার জায়গা। তো অ্যাটিক কটেজ এখানে আছে মাত্র দুটো। অ্যাটিক কটেজের একটা বড় সুবিধে হচ্ছে এখান থেকে প্রাইভেট বিচের একটা অ্যাক্সেস পাওয়া যায়, যেটা তোমাদের পরে দেখাবো। আর দ্বিতীয় বড় সুবিধাটা বলে দিই, এখানে অনেক রকম অ্যাকোমোডেশন আছে, কোনোটায় বাথরুম বাইরে। অ্যাটিক কটেজে কিন্তু অ্যাটাচড বাথ আছে, এবং দুটো অ্যাটিক কটেজেই দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা অনায়াসে থাকতে পারে। অ্যাটিক কটেজের বাইরেগুলোতে খুব সুন্দর বারান্দা করা আছে, বেতের চেয়ার পাতা আছে, মানে একেবারে বেতের চেয়ারে বসে ঝাউবন দেখতে দেখতে তুমি সারাক্ষণই সমুদ্রের গর্জন শুনতে পাবে। বাইরে এই হ্যামকগুলো তো করা আছেই, আর আমি যেখানে বসে আছি তার ঠিক বাঁ দিকে আছে হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে যদি বেশ সুন্দর একটা শীতের দিনে বা আজকের মতো ওয়েদারেও হতে পারে লাঞ্চ করতে চাও, তাহলে একটা স্থায়ী বেশ পাথর দিয়ে টেবিল চেয়ার করে লাঞ্চের ব্যবস্থা প্রত্যেকটা কটেজের বাইরে একেবারে মানে প্রাইভেট ডাইনিং স্পেস মতো করা আছে। আর তার পাশে একটা বারবিকিউয়ের জায়গা করা আছে। জেনারেলি সমস্ত প্রপার্টিতেই আমরা দেখি বারবিকিউয়ের একটাই জায়গা থাকে, এখানে কিন্তু তুমি যে জায়গায় থাকছো তার প্রাইভেট বারবিকিউয়ের জন্য একটা জায়গা করা আছে। রুমের ভাড়া কত, ভেতরটা কেমন, সেগুলো পরে দেখাবো। আর কটেজ বা মানে কুটির জাতীয় যে কোনো জিনিস বলতে আমরা যেরকম মাথায় একটা খড়ের ছাউনি বুঝি, সেই খড়ের ছাউনি একটা ওপরে করা আছে, যেটা বাইরে থেকে দেখতে যেমন সুন্দর লাগছে তেমনই কিন্তু ভেতরটাকে খুব ঠান্ডা রাখছে। আমাদের অ্যাটিক কটেজগুলোর সামনে যে বাগানটা, ওখান থেকে অনেকক্ষণ ধরে দেখছিলাম আরেকটু দূরে তাকালে বন জঙ্গলের ভেতর থেকে কি যেন একটা উঁকি মারছে। তো একটু মানে কিউরিওসিটি থেকেই এদিকে হেঁটে এলাম। এসে দেখলাম এখানে হচ্ছে সিক্রেট হাট। নিরিবিলিতে এসে আরও নিভৃতে যদি কাটাতে চাও
তাহলে কিন্তু সিক্রেট হাট হচ্ছে আদর্শ। এখানে দুটো সিক্রেট হাট আছে, দুটোরই ভাড়া 5,500 টাকা করে। সদ্য বিয়ে হয়েছে বা এনগেজমেন্ট হয়েছে, উইকেন্ডের ছুটিতে পালাতে চাইছো তাকে সঙ্গে করে, তাহলে এখানে চটপট চলে এসো। এখানে হাটের ভেতরের ফেসিলিটি তো ভাড়া শুনে বোঝাই যাচ্ছে যে অ্যাটিক কটেজের চেয়ে আরও ভালো, ওয়াশরুমগুলো বাইরে, আর সিক্রেট হাটের সঙ্গে কিন্তু রেন শাওয়ার পাওয়া যাচ্ছে। বাইরে একটা খুব সুন্দর বসার জায়গা করা আছে, যেখানে সন্ধেবেলা খুব সুন্দর করে নিজেদের মতো এনজয় করতে পারো। আর যদি তোমার এই সিক্রেট হাটেও মনে হয় তৃতীয় কাউকে সঙ্গে আনবে, তাহলে কিন্তু পার পার্সন 700 টাকা এক্সট্রা টাকা দিতে হবে। সিক্রেট হাটের পেছন দিকটা, এবং এটাই হচ্ছে এই আনভি বিচ রিসর্ট প্রপার্টিটার বলতে পারো আউটার ফেন্সিং। এইদিকে বাঁশবন, ঝাউ গাছ, প্রচুর সেই ধরনের গাছ যেগুলো সমুদ্র সৈকতের ধারে নোনা মাটিতে হয়। এরম সুন্দর প্রপার্টিটায় বেড়া দেওয়া আছে। এই দিকটাতেও পুরো গাছগাছালিতে ঢাকা। আর ওই দিকটায় যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা কিন্তু পুরো ভরা জোয়ারে সমুদ্রের গর্জন। সিক্রেট হাট বা অ্যাটিক কটেজগুলো থেকে ঝাউবন পেরিয়ে বেরিয়ে এসে এখন আমরা এই বালির পথ ধরেছি। চারপাশটা কতটা সবুজ, আর এই মুহূর্তে কীরকম রোদ্দুর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, দেখো এখানেও সুন্দর সুন্দর ঝাউ গাছ আছে। আর এখন আমরা যেদিকে হাঁটছি সেদিকেই কিন্তু এই আনভি বিচ ইকো রিসর্টের সদর দরজা এবং পার্কিং জোনটা। ওখান দিয়ে এন্ট্রেন্স, সব গাড়ি ঢুকছে। ওই দিকটা হচ্ছে একটা ভেতরে আরেকটা দরজা করা আছে, আর এই পুরো জোনটা হচ্ছে পার্কিংয়ের। দেখতেই পাচ্ছ আমাদের বাহন মানে জিমনি রীতিমতো বিশ্রাম নিচ্ছে এখানে। আর যে কারণের জন্য তোমাদের এখানে একটা জিনিস দেখাতে নিয়ে এলাম, সেটা কিন্তু আছে ওখানে। কোনো শহরাঞ্চলে বা মেট্রো সিটিতে এই জিনিসটা হয়তো আজকাল খুব সাধারণ ব্যাপার, কিন্তু আমাদের মনে হলো এটা কিন্তু দেখানোর মতো। এই রকম একটা রিমোট জায়গাতে, এই সমুদ্রের ধারে এত দূরে এরকম একটা প্রপার্টি, সেখানে তোমরা যদি কেউ ইলেকট্রিক ভেহিকেল নিয়ে এখানে আসো তাহলে কিন্তু চার্জ করার পুরো ব্যবস্থা ওরা রেখেছেন। এটা কিন্তু খুব ফিউচারিস্টিক একটা ভাবনা ওদের তরফ থেকে, তাই মনে হলো দেখাই। যাই হোক, এবার প্রপার্টিটার আরও অন্যান্য জায়গাও দেখাতে হবে। আর এই ঝাউবন বরাবর হাঁটতে হাঁটতেই গোটা প্রপার্টিটা এক্সপ্লোর করছি আমি আর বিদিশা। এই অ্যানভি বিচ রিসর্টের ভেতরে এখন যেটাই তোমাদের নিয়ে যাচ্ছি সেটা কিন্তু এখানকার ব্যাম্বু হাট। এখানে সব মিলিয়ে এরকম দুটো ব্যাম্বু হাট আছে, সেটাই তোমাদের দেখাই। এই দিকটা হচ্ছে সমুদ্র, এবং প্রপার্টি থেকে ব্যাম্বু হাট থেকেও বিচে যাওয়া যায়। ওই দিকে পুরোটা ঝাউবন, আর তারই মধ্যে এই ঝাউবনের মধ্যেই এই রকম সুন্দর একটা ব্যাম্বু হাট করা আছে। লিটল ব্রেক ফ্রম দ্য হাসল অ্যান্ড বাসল, মানে সারা সপ্তাহের যা তোমাদের ক্লান্তি, স্ট্রেস শহুরে নাগরিক জীবনের, সেটাকে কাটিয়ে ফেলা যাবে এখানে এসে। এই ব্যাম্বু হাটের ভেতরেও কিন্তু দুজন আরামসে থাকতে পারবে। এখানে এরকম ব্যাম্বু হাট আরও একটা আছে, সেটা ওই দূরে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইখানে একটা বাইরে ওয়াশরুম আছে। দুটোর ব্যাম্বু হাটের জন্য একটা কমন ওয়াশরুম, আর তার সঙ্গেই একটা রেন শাওয়ারের ব্যবস্থাও আছে। আর এই ব্যাম্বু হাটগুলোর আসল জিনিসটা বলে দিই, নিশ্চয়ই তোমাদের কৌতূহল আছে। সেটা হচ্ছে 4,500 টাকা
এবং ট্যাক্স। যদি তৃতীয় কেউ তোমাদের সঙ্গে থাকে তাহলে কিন্তু তার জন্য 700 টাকা অতিরিক্ত লাগবে। ব্যাম্বু হাটের সামনেই টেন্ট জোন, তবে আনভিতে তাঁবুতে থাকার বন্দোবস্ত থাকে শুধুমাত্র শীতকালে। এবার বলি তোমরা কিভাবে এখানে আসবে। যারা ট্রেনে আসবে তাদের নামতে হবে কটকে। কটক স্টেশন থেকে 55 নম্বর রাজ্য সড়ক ধরে এই আনভি বিচের দূরত্ব প্রায় 81 কিলোমিটার। গাড়িতে 2.5 ঘন্টা লাগে। ছোট হ্যাচব্যাক গাড়ির ভাড়া 2000 টাকা থেকে শুরু। আর তোমরা যারা কলকাতা থেকে গাড়িতে রোড ট্রিপের প্ল্যান করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলে আগের পর্বটা দেখে নিও। ওই পর্বেই তোমাদের দেখিয়েছিলাম আমাদের শিয়ালি বিচের ড্রাইভ। পর্বটা মিস করে গিয়ে থাকলে এই ভিডিওর পর অবশ্যই দেখে নিও। আমাদের জার্নিটা ছিল 526 কিলোমিটারের, সময় লেগেছিল 10.5 ঘন্টা। তোমাদের সুবিধের জন্য আমাদের জার্নি রুটের গুগল ম্যাপের লিংক ভিডিওর ডেসক্রিপশনেই দিয়ে রাখলাম। চলো এবার দেখি আনভিতে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা। এই এক ক্যাসারোল ভাতের দাম 40 টাকা। লাঞ্চটা কিন্তু একেবারে মাছ ভাতেই যতটা থাকা যায় সেই চেষ্টাই আমরা করেছি। ডাল, মাছ ভাজা আর প্রন মশলা। আমরা যে মাছটা খাচ্ছি ভাজা, এটা হচ্ছে মশলা ফ্রাই। এই মাছটার নাম হচ্ছে খোঙ্গা। তো ওটা এদের এখানকার 1 কাঁটার মাছ। ভেটকি আর ইলিশের মাঝামাঝি একটা টেস্ট। প্রনের সাইজটা হচ্ছে ছোট বাগদাগুলোর মতো। আহা, প্রনটা একদম না ওই বড় মিষ্টি মিষ্টি মালাইকারির মতো একটা মিষ্টতা আছে, আবার মশলার মশলাটাও আছে। চারপাশে এত ভেরি এবং এত বেশি পরিমাণে চিংড়ির চাষ হচ্ছে আমরা দেখে এসেছি। প্রনটাও দারুণ। দাম আপাতভাবে একটু বেশি মনে হতে পারে, কিন্তু যে ওজনে ওরা দেন পরিমাণের অনুযায়ী তাতে কম। কিন্তু কস্ট এফেক্টিভ। কৃষি দপ্তরের সঙ্গে যৌথভাবে পরিকল্পনা করে এই প্রপার্টিটা তৈরি হওয়ায় এখানে কিন্তু ইকো ফ্রেন্ডলি ব্যাপারগুলো খুব মাথায় রাখা হয়েছে এবং সেই জন্য এরা কিন্তু প্রপার্টির ভেতরেই একটা খুব সুন্দর পোলট্রি রেখেছেন। দেখো এখানেই সেই ব্যবস্থা, বেশ সুন্দর। ওখানে পুরো বড় করে লম্বা বেশ অনেকটা জায়গা জুড়ে, এবং তার পাশাপাশি এখানে কিন্তু ওরা অনেক কিছু প্রতিপালন করেন। আর ওই পাশে প্রপার্টির ভেতরেই বিশাল বড় পুকুর আছে, ওপাশে সমুদ্র আর পাশেই এই রকম প্রপার্টির মধ্যে এত বড় একটা জলাশয়। স্টাফেরা অনেকেই বোধহয় এখানে থাকেন। কিছুদিন আগেই প্রথম ফার্ম স্টে এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটার সঙ্গে এটার খুব মিল আছে। আমি কিন্তু লুংসেল ফার্ম স্টের কথা বলছি। এটা কি অ্যাগ্রো স্টে বলছিস? এটা অ্যাগ্রো স্টে, যেহেতু মানে অ্যাগ্রো স্টের মতো করেই কিন্তু করা, সেটার সঙ্গে মানে সমুদ্রের সঙ্গে পুরোটাকে ওরা ক্লাব করেছেন, যেটা অবশ্যই একটা বেনিফিট, উইন উইন সিচুয়েশন। আর ওই ফার্ম স্টে এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছিল পাহাড়ে। তো তোমরা যদি কোনোভাবে ওটা মিস করে গিয়ে থাকো, অথচ তোমাদের এই ধরনের প্রপার্টি পছন্দ হয়, তাহলে কিন্তু অবশ্যই লুংসেলে যাও এবং ভীষণ রিজনেবল দামে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স করে আসতে পারবে। লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ব্লগটা। लक्ष्मी जी, हम देख रहे हैं कि वो आपके पीछे वो जो बोट है वो किस लिए है? अभी थोड़ा पानी कम है ना, नहीं तो यहाँ बोटिंग भी कर सकते हैं आप। अच्छा, मतलब यहाँ पे? हाँ, यहाँ पे जब पानी हो गया ना, यहाँ पे बोटिंग आप कर सकते हैं। तो बोटिंग का अलग से कुछ चार्जेस वगैरह नहीं, ये इंक्लूड है प्रॉपर्टी के इसमें। अंदर ही? हाँ। तो
तो वो किस सीजन में होता है? विंटर सीजन में। मतलब अक्टूबर से दिसंबर? अभी थोड़ा पानी भर गया है तो हम डाल देंगे। অ্যাটিক বা ব্যাম্বু কটেজ ছাড়াও রয়েছে পুকুরের পাশেই ভিলায় থাকার বন্দোবস্ত। রুমের ইন্টেরিয়ার অ্যাটিকের মতোই, অ্যাটাচড টয়লেট, ভাড়াও এক। ভিলা জোনেই দোতলায় তৈরি হচ্ছে নতুন রুম। ও আছে, এখন কতটা বন্ধুবৎসল সেটা আমি জানি না, কিন্তু ও আছে এখানে দিব্যি, এরাও আছে। যা বুঝলাম ওরা আমাকে খুব একটা পছন্দ হয়নি, এই বেলা এখান থেকে পালানোই ভালো। চলো, আরও অনেকটা এক্সপ্লোর করা বাকি আছে ওদিকটাতে। এই হলো ডে ব্রেক কটেজ। পাশাপাশি জোড়া রুম, সাইজে অ্যাটিক কটেজের থেকে একটু বড়, বাইরে কমন বাথরুম আর লম্বা বারান্দা। দুটো ঘরে তোমরা যদি বড় বন্ধুদের গ্রুপ বা ফ্যামিলি নিয়ে আসো তাহলে একসঙ্গেই সেটা অ্যাক্সেস করতে পারবে, দুটো রুমেরই সেখানে অ্যাক্সেস থাকবে। আর এর ভাড়া কিন্তু দৈনিক 5,500 টাকা এবং তার সঙ্গে ট্যাক্স আছে। আওয়াজটা ফাটাফাটি, আওয়াজটা ফাটাফাটি, গাছের পাতাগুলো নড়ছে আর সমুদ্রের গর্জন। মানে এভাবে বসেই সারাদিন চলে যাবে। হ্যাঁ, আর পুরো জায়গাটা একটা প্রাইভেট জায়গার মতো করে করা, তো কেউ বিরক্ত করার নেই, কেউ দেখতেও আসছে না, নিজের মতো বসে থাকতে। এবার আসল আকর্ষণ, গোয়া হোক বা লাক্ষাদ্বীপ, খুব কম রিসর্টেই প্রপার্টির সঙ্গে নিজস্ব প্রাইভেট বিচ থাকে। এখানে কিন্তু আছে সব কটেজের সঙ্গেই লাগোয়া নিজস্ব সমুদ্র সৈকত, প্রকাণ্ড দোলনা, হোগলা পাতার ছাউনি, এমনকি রিসর্টের মেন এন্ট্রান্স থেকে চাইলে গাড়ি নিয়েও শটান বিচে পৌঁছে যেতে পারো। তবে মাথায় রেখো, 4x4 না হলে গাড়ির চাকা কিন্তু বালিতে আটকাতে পারে। আনভি বিচ রিসর্টে থাকলে, যে রিসর্টের নামেই বিচ রয়েছে এবং তাদের কিন্তু নিজস্ব একটা বিচও রয়েছে যেটাকে তারা বলেন অ্যানভি বিচ। আমরা সেই অ্যানভি বিচে রয়েছি, একেবারে সানসেট হচ্ছে, সেটা তো ম্যাজিক লাইটের এই সময়টার আলো এবং অরা যেটাকে বলে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো এই সময় এখন কিন্তু অ্যাকচুয়ালি এখানে লো টাইড, যার জন্য সমুদ্র একটু দূরে গেছে, কিন্তু তাতেও যথেষ্ট গর্জন এবং ঢেউ সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছে। যেখানে এসে হরাইজন লাইনটা মিশে যাচ্ছে, একদম মনে হচ্ছে আবছা হয়ে যাচ্ছে সব কিছু, ওইখানেই কিন্তু মোহনা রয়েছে। জুলাই মাসের একদম শেষ দিক, তা সত্ত্বেও যে বিচ আমরা দেখছি মুগ্ধ করে দেওয়া। এখন বালির এই রঙটা তোমরা দেখছো, এটাই ভিজে বালির রং। যদি আরেকটু শুকনো দিকে যাই তাহলে দেখতে পাবে, দেখো অনেকটা সাদা। আর এটাই যদি তোমরা পুজোর সময় বা ডিসেম্বর মাসে আসো এদিকে, তাহলে কিন্তু পুরোপুরি সাদা বালি তোমরা দেখতে পাবে। এই প্রপার্টিতে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, ওরা কিন্তু প্রপার্টিতে বড় গ্রুপ এলে বা তোমরা চাইলে ব্যাট, উইকেট, বল সব কিছু প্রোভাইড করেন। তোমরা বিচে যদি ক্রিকেট খেলতে চাও সেই অপশান আছে, এমনকি ওরা ভলিবল, ফুটবলও দিয়ে দেন যদি সেই রকম বড় গ্রুপ বন্ধুদের হয়। মানে জমিয়ে এনজয় করার জন্য আর কি চাই। বিকেল বিকেল লাঞ্চের পর একসঙ্গে নেমে পড়লেই হলো। আর যারা আমাদের মতো
সর্বক্ষণ ক্যামেরাকে সঙ্গী করেই ঘুরছে, তাদের জন্য শুধু এগুলো ছবি তোলার। আর সমুদ্রকে নিখাদ ভালোবাসলে এই 360 ডিগ্রি যে দৃশ্য, সেটা কিন্তু মনের ফ্রেমে চিরকাল রেখে দেওয়ার জন্য। সন্ধ্যের আলো জ্বলে উঠলেই আনভির মেজাজটা বদলে যায়। বিচ পার্টির জন্য একদম আদর্শ। অ্যাক্টিভিটি কাম ডাইনিং হলের সামনেই বারবিকিউ বা বনফায়ারের ব্যবস্থা, তবে তার খরচটা আলাদা। বডি বা ফুট ম্যাসাজের আলাদা জোনও রয়েছে কিডস জোনের মধ্যেই। এছাড়াও আছে স্লিপ, দোলনা, কত কিছু। দুপুরের এলাহি ভোজের পর সন্ধে চায়ের সঙ্গে সুইট কর্ন ছাড়া কিছুই খেতে পারিনি। তোমরা চাইলে এখানে রাতের খাবার রুমেও খেতে পারো। সুপ্রভাত। বুঝতেই পারছো যে সমুদ্রের ধারে চলে এসেছি। আর এই মুহূর্তে আজকে কীরকম পরিস্থিতি, একটা বর্ষার সকাল 6:35 কেমন হয় এই আনভি বিচে, সেটা দেখাতেই তোমাদের কাছে চলে এলাম। এখন কিন্তু জোয়ার আসছে, 7টার সময় হাই টাইড পুরো দমে শুরু হয়ে যাবে। ক্রমশ জল বাড়ছে একটু একটু করে। আজকে সকালটা অবশ্য যে আশায় এখানে এসছিলাম, একটু মেঘলা ছিল, কিন্তু মেঘেদের যে নিজের ছুটোছুটি, তারও তো একটা আলাদা মজা আছে। সেগুলোই দেখছিলাম। একটু বৃষ্টি হয়েছে রাত্রে, তারপর সকালটা একদম অন্য রকম। আর এই মুহূর্তে যে দিকটায় হাঁটছি আমরা, সেদিকটাই সোজা চলে গেলে হচ্ছে পারাদ্বীপ বন্দর। আর এই যখন সামনে হাঁটছি, তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না আমার পেছনেও হয়তো দেখতে পাচ্ছ, যে যে জায়গাগুলো দিয়ে হেঁটে চলে যাচ্ছি, পায়ের আওয়াজ পায় তো ওরা। লাল কাঁকড়ার পুরো একটা দল বলতে পারো, সামনে আর পেছনে পুরো ট্র্যাক করছে। কিন্তু ওদিকে কিন্তু খুব সুন্দর একটা ম্যানগ্রোভ আছে, সেটা তোমাদের কাছ থেকে গিয়ে দেখাবো। পশ্চিমবঙ্গের প্রচুর বিচে গেলে এখন যে ঝাউবন আমরা দেখি আর খুঁজে পাই না খুব সেই অর্থে, এখানে কিন্তু ঝাউবন এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আর এই হচ্ছে এই মুহূর্তে ঢেউ, তার চলাচল, সমুদ্রের আওয়াজ শুনিয়েছি তোমাদের। আর এই দেখো, এই হচ্ছে ওই ম্যানগ্রোভের অংশটা যেটার কথা বলছিলাম।
লোকেশন হিসেবে আনভি যে কতটা রিমোট সেটা তো তোমাদের আগেই বলেছি, তাই তোমরা এখানে এলে অন্তত 2 বা 3 রাত অবশ্যই থেকো। কাছে পিঠের মধ্যেই ঘুরে নিতে পারো জগন্নাথ মন্দির বা হাসুয়া নদীর মোহনা। রিসর্টে বললে ওরা বোট রাইডের ব্যবস্থাও করে দেন। আর হাতে সময় থাকলে পারাদ্বীপ, রত্নগিরি বা ললিতগিরিও বেশি দূরে নয়। তবে সাদাবালির আনভি সৈকতের সেরা আকর্ষণ নিঃসন্দেহে এই ম্যানগ্রোভের জঙ্গল। এরকম কোনো একটা বিচ যে দেখতে পাবো সেটা কিন্তু আশা করে বা প্রচুর এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তা নয়, কিন্তু এখানে এসে বুঝলাম যে অ্যাকচুয়ালি ইন্টারনেটে খুবই অল্প তথ্য পাওয়া যায় এই বিচটা সম্পর্কে বা এই জায়গাটা সম্পর্কে। আদতে তোমরা যদি এখানে চলে আসো তাহলে এই জায়গাটা কিন্তু তার থেকেও অনেক 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 বেশি সুন্দর। এখানে ঘুরতে ঘুরতে এক আশ্চর্য জিনিস আবিষ্কার করেছি, আর যখন আবিষ্কার করেইছি তখন একবার বসার লোভ কিন্তু ছাড়ছি না। দেখো তোমাদের দেখিয়ে দিই, তোমরা নিশ্চয়ই গেম অফ থ্রোনস দেখে ফেলেছো, হাউস অফ দ্য ড্র্যাগনেরও হয়তো অনেকে ভক্ত, কিন্তু দেখো সত্যিকারের গেম অফ থ্রোনস কোথায়। এই দেখো, খুঁজে যখন পেলামই তখন একবার বসে নেওয়া যাক, কি বলো? মানে অভিষেক হয়ে যাক, দেখা যাক, চেষ্টা করি। গেম অফ থ্রোনস বলে কথা। বেশ একটা রাজা রাজাই ফিল হচ্ছে। ব্রেকফাস্ট টাইম, আর তোমাদের দেখানোর জন্য আমি সব কটা জিনিসই একটু একটু করে নিয়ে এসেছি। ব্রেড টোস্ট আছে, তার সঙ্গে ডিম সিদ্ধ তো আছেই, এছাড়াও লুচি আর একটা ঘুগনির মতো আছে, হ্যাঁ, এর সঙ্গে উপমা আছে। আর উড়িষ্যাতে খুব ফেমাস কার্ড রাইস মানে দই ভাতের বিভিন্ন ভ্যারিয়েশন, দই ভাত, পাখোলা ভাত, পান্তা ভাত এর উড়িষ্যায় খাওয়া হয় জানি। তো ওরা দেখলাম ব্রেকফাস্টে কার্ড রাইস রেখেছেন, যেটা একটু ইন্টারেস্টিং লাগলো, তো সেটাও দেখবো টেস্ট করে। বাফে ব্রেকফাস্ট, সেটা সকাল 9টার সময় চলে, শুরু হয় আর মোটামুটি 10টা অবধি চলে। আর এখানে যে আলাদা সেপারেট ডাইনিং হলটা আছে সেখানেই কিন্তু এই ব্রেকফাস্টটা হয়। চলো এবার একবার খুব তাড়াতাড়ি আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। দরজা দিয়ে ঢোকার পরই জাস্ট বাঁদিকে এরকম দুটো সোফা। রুমের মধ্যেই কোনো খাওয়া দাওয়া করতে চাইলে, যেমন গতকালই আমরা ডিনার করেছিলাম, সেটা কিন্তু রুম সার্ভিস ওরা দেন। তাছাড়া চা বা কফি সেগুলোও অ্যাবসলিউটলি পাওয়া যায়। এবং দেখতেই পাচ্ছ এটা কাজ করার জন্য খুব ভালো, এবং ঠিক বেতের চেয়ার যেরকম হয়। এদিকে একটা বড় জানলা আছে, ঠিক তেমনি রুমের এই সাইডটায় এদিকটাও একটা বড় জানলা আছে। খাটের ঠিক পাশে এখানে কিন্তু একটা এরকম স্টাডি টেবিলও দেওয়া আছে। এই যে বিছানাটা, এটা কিন্তু 2 জন অ্যাডাল্টের জন্য ঠিকঠাক, সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে তাহলেও চলতে পারে, তবে 3 জন অ্যাডাল্ট কিন্তু হবে না। কমফর্টেবল যথেষ্ট। লাইটের যে সিস্টেমটা সেটা কিন্তু খুব মৃদু, বা চোখের জন্য আরাম বলতে পারো। এবার চলে আসি বিদিশা যেদিকটায় রেডি হচ্ছে। দেখো এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল আছে, প্রকাণ্ড আয়না দেওয়া, এবং রেডি হওয়ার জন্য এটা খুব সুবিধে। আর তার ঠিক পেছনেই একটা দেয়াল আলমারি করা রয়েছে, ওয়ার্ড্রোব, কাবার্ড যাই বলো না কেন, এবং সেটা কিন্তু খুব সুন্দর
দেখতেও সুন্দর এবং প্রচুর স্পেস, যার জন্য এখানে দেখো আমাদের দুটো ল্যাপটপ ব্যাগের মতো, ওপাশেও একখানা লাগেজ আমরা রেখেছি। এখানে ওদের একটা স্পেয়ার বালিশ দেওয়া আছে। প্লাগ পয়েন্টসও কিন্তু যথেষ্ট, এখানে দুটো আছে, ওইখানে একটা প্লাগ পয়েন্ট আছে, আর যেদিকে দেখলে তোমরা বেতের চেয়ারগুলো রাখা রয়েছে সেখানেও একটা প্লাগ পয়েন্ট আছে। উপকূলীয় জায়গাগুলোতে জেনারেলি অনেক সময় পাওয়ার থাকে না, এক সময় তো প্রচুর ঘন্টার জন্য প্রায় গোটা দিনও থাকে না, এরকমও আমরা সাক্ষী হয়েছি। এখানে কিন্তু পাওয়ার কাট যে হয় না তা একেবারে বলবো না, পাওয়ার কাট হয়, কিন্তু ওদের খুব সুন্দর ইলেকট্রনিক ভোল্টেজ স্টেবিলাইজেশনের ব্যবস্থা আছে এবং পাওয়ার ব্যাকআপটা ওদের 24 ঘন্টা, এবং সেই ব্যাকআপে কিন্তু এসিও চলছে। এবার চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ফ্লোরটা বেশ উডেনের মতো ফিনিশ, এক্সস্ট আছে, গিজার আছে, এবং গিজারও কিন্তু 24/7। এখানে টাওয়েল দেওয়া আছে, সুন্দর টাওয়েলের র্যাক আছে, ওখানে ওরা টয়লেট্রিজ এবং যেগুলো এসেনশিয়ালস সেগুলো সব কিছু প্রোভাইড করেন। এপাশে দেখতে পাচ্ছ রুম ফ্রেশনার দেওয়া আছে, শাওয়ার আছে, নিচে ট্যাপ, বালতি, মগ সমস্ত কিছু দেওয়া আছে, একটা প্রকাণ্ড বেসিন আছে, আর একটা প্রমাণ সাইজের আয়না। ব্যবস্থা নিঃসন্দেহে ভালো। অ্যানভি বিচ রিসর্টে এই অ্যাটিক কটেজগুলোর প্রাইস কত? 3700 টাকা প্রত্যেকটা রুমের জন্য, তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডেড নয়, তবে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। যদি দুজন ছাড়াও অতিরিক্ত কেউ থাকে তাহলে 700 টাকা দিতে হয়। ওদের বুকিং লিঙ্কটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। সারা বছর যেরকম ট্যুরিস্ট আসতে শুরু করেছে এখানে, তাতে কিন্তু অবশ্যই অনলাইনে বুক করে এসো। শুধু ছুটি কাটানোর জন্য নয়, ডেস্টিনেশন ওয়েডিং এর জন্যও একদম আইডিয়াল এই আনভি বিচ। এতক্ষণ বলাই হয়নি, এখানে চেক ইনের সময় দুপুর 2টো আর চেক আউট বেলা 11টায়। তোমাদের সুবিধার জন্য এই রিসর্টের সরাসরি যোগাযোগের নাম্বার ভিডিওর ডেসক্রিপশনেই দিয়ে দিলাম। সেদিন ফেরার পথে আমরা দেখে নিয়েছিলাম স্থানীয় জগন্নাথ মন্দির, নিচেই সাইক্লোন রিলিফ সেন্টার, বাইরে রথ দাঁড়িয়ে ছবির মতো সুন্দর মন্দির ঘুরে জয় জগন্নাথ বলে আমরা চেপে বসলাম আমাদের রথ মানে জিমনিতে। এই পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আগেই সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ। ইনস্টাগ্রাম বা ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না। আনভি বিচ বা এই রিসর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নম্বরে। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।